ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না? না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয়। কম হয় কেন? ভুট্টা হয়, ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ, ভুট্টা চাষ হয়। এই ভুট্টা চাষের সাথে বহু কৃষক এটার সাথে জড়িত আছে। যাদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সেই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই। এবং সে কারণে প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে সকল কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। যেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে যেই কৃষিজাত পণ্য উৎপাদন করে তার কাছে আমরা সেই ফসলের বীজ, সার, কীটনাশক, ওষুধ আমরা পৌঁছে দিতে চাই। অন্তত একটি সিজনের সম্পূর্ণ ফসলের আমরা পৌঁছে দিতে চাই, যাতে করে সেই কৃষক ভাই ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার বহু যুবক তরুণ আছে যারা শিক্ষার আলোয় আলোকিত, কিন্তু তাদের একটি সমস্যা আছে যে বহু মানুষের কাছে কর্মসংস্থান নেই। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জেলার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে সেই এলাকার উপযুক্ত কি কি কলকারখানা তৈরি করা যায়, যে সকল কলকারখানা তৈরি করলে পরে সেই এলাকার মানুষের কর্মসংস্থান হবে, এবং সেভাবেই আমরা গড়ে তুলতে চাই। কৃষি এবং শিল্প দুটোকে আমরা গড়ে তুলতে চাই, যাতে করে প্রত্যেকটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়, যাতে করে সেই এলাকার মানুষ আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরিকল্পনার একটি অন্যতম আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে বাংলাদেশের সমগ্র জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, এই মা বোনদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি ক্লাস 1 থেকে ক্লাস 12 অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেশকে সামনে দিকে গড়ে তুলতে চাই, আমরা যদি দেশকে সামনে দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না। কাজেই এই নারী গোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, এবং সে কারণেই প্রত্যেকটি গৃহিণী কাছে আমরা, খেটে খাওয়া প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে প্রতি মাসে তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা প্রদান করা হবে। এবং আমরা বিশ্বাস করে এটি যদি আমরা বেশ কয়েক বছর চালু রাখতে পারি, ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে খেটে খাওয়া পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এবং স্বাবলম্বী করতে পারলেই, পরিবারগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারলেই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের এই যে এখানে উল্লেখ করে গেছেন, আমাদের কয়েকজন প্রার্থী এখানে উল্লেখ করে গেছেন যে মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে মানুষ অনেক কষ্টে আছে। প্রয়োজনের সময় ডাক্তার পাওয়া যায় না, প্রয়োজনের সময় মানুষ ওষুধ খুঁজে পায় না। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে বিশেষ করে এই যেই হাসপাতালগুলো আছে, এগুলোকে তো আমরা মেরামত করব, এখানে ডাক্তারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, কিন্তু একই সাথে সমগ্র বাংলাদেশে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। যেই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে নারী এবং শিশুদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে। যে সকল চিকিৎসা সুবিধা ঘরে বসে দেওয়া যায়, ছোটখাটো অসুখ বিসুখ, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে আসতে না হয়, ঘরে বসেই তারা ওষুধ পাবে, ইনশাল্লাহ ঘরে বসেই তারা চিকিৎসা সুবিধা পাবে।
এখন প্রিয় ভাই বোনেরা আরেকটি কাজ আমরা করতে চাই। এই পুরো অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ আছে, যেই কাজটি করলে শুধু যে কৃষক ভাইরা সুবিধা পাবে তা নয়, কৃষক ভাইদের পাশে সব ধরনের মানুষ সেই সুবিধাটা পাবে। কি সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ করা। প্রিয় ভাই বোনেরা, এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। সেই জন্য আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। এই পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে আমরা হাত দিতে চাই। আপনারা কি আছেন এই পরিকল্পনার সাথে? কারা আছেন দেখি হাত তুলে। পদ্মা ব্যারেজ নির্মাণে কারা আছেন? হ্যাঁ, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না। অর্থাৎ জনগণের সমর্থন ছাড়া সম্ভব নয় কোনো বড় কাজ করা। জনগণের যদি সমর্থন থাকে, ইনশাল্লাহ বিএনপি যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনাদের সামনে আমাদের দলের পরিকল্পনাগুলো যে তুলে ধরলাম, আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো যদি কম বেশি আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? আপনারা কি মনে করেন যে এই পরিকল্পনার কথা বললাম, কে মনে করেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলো তো হলো বিএনপির পরিকল্পনা। বিএনপি ইনশাআল্লাহ জনগণের রায় পেলে এগুলোকে বিএনপি বাস্তবায়ন করবে। কিন্তু জনগণের পক্ষ থেকে তো একটি পরিকল্পনা থাকতে হবে। জনগণের সেই পরিকল্পনাটা কি আপনাদের কাছে একটু আমি জানতে চাই। জনগণের পরিকল্পনা কি? 12 তারিখে কোনো পরিকল্পনা আছে জনগণের? কি পরিকল্পনা জনগণের 12 তারিখে? হ্যাঁ, রাইট, ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষ যদি নির্বাচিত হয়, ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে যেই প্রতিশ্রুতিগুলো, আপনাদের যেই দাবিগুলো আপনারা উপস্থাপন করেছেন, আপনাদের সরকার, বিএনপি সরকার ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়নের কাজে হাত দিতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মঞ্চ, এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চের মতন আছে, সেখানে কিছু মানুষ বসে আছে। একটু দূরে আরেকটি মঞ্চ আছে, সেখানে লেখা আছে মুক্তিযোদ্ধারা। আর তার সামনে এখানে যে মঞ্চ আছে, মঞ্চের পাশে কিছু মানুষ চেয়ারে বসে আছেন। এই মানুষগুলো কারা জানেন? এই মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো, ওখানে মুক্তিযোদ্ধারা আছেন, এ পাশে কতগুলো মানুষ বসে আছে। তারা বিগত 15 বছর 16 বছর বিভিন্ন সময় তাদের আপনজন কাউকে না কাউকে তারা হারিয়েছেন। সেই জুলাই আগস্ট আন্দোলনে এবং তার আগে গত 1 যুগ ধরে যখন সেই স্বৈরাচার যারা 5 তারিখে পালিয়ে গেছে, তারা যখন বাংলাদেশের মানুষের ঘাড়ে বসেছিল, সেই সময় এই মানুষগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন। ঠিক একইভাবে বিগত 1 বছর সহ বিভিন্ন সময় এই যে স্বজনেরা, মানুষগুলো, তাদের স্বজনেরা যারা গুম হয়ে গিয়েছে, যারা খুন হয়ে গিয়েছে, যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, এই মানুষগুলো আপনাদের যে ভোটের অধিকার, যে পরিকল্পনা আপনারা 12 তারিখে বাস্তবায়ন করতে চান, সেই অধিকার যাতে আপনারা ফিরে পান, তার জন্য তারা রাজপথে থেকে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এবং গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, 71 সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। 2024 সালের 5ই আগস্ট আমাদের ছাত্র জনরা রাজপথে আন্দোলনের সফল করার মাধ্যমে, স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষের ভোটের অধিকার, এই যে মানুষের কথা বলার অধিকার যেটি আমরা ফিরে পেয়েছি, এটিকে কিন্তু ধরে রাখতে হবে। কারণ
এইখানে প্রার্থীরা যে সকল জনগণের পক্ষ থেকে যে সকল কথা বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, এলাকার উন্নয়নের জন্য, এগুলোকে যদি বাস্তবায়ন করতে হবে, তাহলে একটু আগে যেটা বলেছি, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না। আপনাদের সমর্থন থাকলে ইনশাল্লাহ যে কোনো কাজ আমরা করতে পারবো। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখানে কিন্তু একটু কিন্তু রয়ে গিয়েছে। এই যে জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকার, এর বিরুদ্ধে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এবং এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে। জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হচ্ছে। কি নাম জানেন? গুপ্ত। জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে, কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে। প্রিয় ভাই বোনেরা, এরা যে শুধু রূপের পরিবর্তন করে তা না, এরা দেখেন জনগণকে তারা কিভাবে অপমানিত করে। জনগণের উপরে যে তাদের মোটেও আস্থা এবং বিশ্বাস নেই, তার দুটো প্রমাণ আপনাদের সামনে আমি দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ উপস্থিত দেখেছেন, দুদিন আগে এই যে গুপ্তের দল, তাদের যে দলীয় এক নেতা, প্রধান নেতা আছে, সে একটি অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে। দেখেছেন আপনারা?